বনানীর গল্প চ্যানেলে সবাইকে স্বাগত। আমি বনানী, পড়ে শোনাচ্ছি রবীন্দ্রের লেখা ভূতের গল্প হেতমপুরের পোড়ো বাড়ি। মাঘ মাসের হাড় কাঁপানো কনকনে শীতের রাত, তাই অজপাড়া গায়ের জঙ্গলে ঘেরা মেঠো পথ, বোধহয় পূর্ণিমার কাছাকাছি কোনো তিথি। ফুলহাতা পুলওভারের ওপর চাদর মুড়ি দিয়ে আমরা রাঙামেঠের হাট থেকে 7 মাইল দূরে হেতমপুরে ফিরছিলাম। গল্প করতে করতে ফিরছি, হারাধনদা বললে, দাঁড়া, আমি একটা রামপেশাদি ধরি। গলা ছেড়ে কান ধরলে হারাধনদা। চারিদিকে আশেওড়া বট, অশ্বত্থ, শালের জঙ্গল। বেশ দূরে ইটের ধ্বংসস্তূপের মধ্যে যেন ধসে পড়ে একটা বাড়ির অংশ। দূর থেকে এখনো দোতলার ভাঙা ভাঙা জাফরি কাটা পাঁচিলটা নজরে পড়ে। হঠাৎ বোধহয় চেঁচা আর একটা বিকট শব্দ বাড়িটার দিক থেকে। চাঁদের আলো দোতলায় পাঁচিলের দিকে চাইতেই চমকে উঠলাম। প্রথমে পোড়ো বাড়ি মনে করেছিলাম, কিন্তু ও কি! স্পষ্ট দেখলাম দুটি মানুষের মূর্তি মুখোমুখি, একজন পুরুষ আর একজন নারী। মহিলার মাথায় এক রাশ এলো চুল হাওয়ায় উঠছে। মৃগাঙ্কও থমকে দাঁড়ালো। ও কি রে! ভেবেছিলাম ত্রিসীমানায় মানুষের কোনো চিহ্ন নেই, ধসে পড়া পোড়ো বাড়ি, সঙ্গে সঙ্গে চ্যাঁ 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 আবার পেঁচার ডাক। আমরা তখন প্রকাণ্ড বাঁশঝাড়টার কাছে। হারাধনদার গান তখন থেমে গেছে। বিড়বিড় করে কি সব বললে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পোড়ো পোড়ো, চ চ চ বলে ঝপ করে ভান্টুর হাতটা ধরে ঘুমটা দেওয়ার মতো করে চাদরটা মাথায় টেনে দিয়ে লম্বা ছুট। পেছন ফিরে তাকাতে তাকাতে আমরা খানিকটা ছুটলাম। বেশ বুঝলাম ওই মূর্তি দুটো এই পিলে চমকানো ভয়ের কারণ। তারপর চলতে চলতে অনেক কথা বলার চেষ্টা করেছি, কিন্তু হারাধনটা একদম চুপ। সোজা গায়ের প্রান্তে একেবারে নদীর ধারে একটা নির্জন আটচালায় এসে হারাধনদা হাঁপাতে লাগলো। নদীর দিক থেকে ঝোড়ো হাওয়া বইছে, চাঁদের আলোয় গ্রামের এখানে সেখানে জটলা বসেছে। হারাধনদা হলো ভান্টুর সম্পর্কের দাদা। ওখানেই আমরা তিনজন, মানে মৃগাঙ্ক, ভান্টু আর আমি ছুটিতে বেড়াতে এসেছি। তুফা আরামের দিন কাটছে। সারা গ্রামে রাতে কোনো আলো জ্বলে না। আমাদের হাতে টর্চ থেকে জটলা থেকে 2-1 লোক উঠে এলো। হারাধনদা মহা খুশি হয়ে বলে, পঞ্চা, একটু চা খাওয়া তো আমাদের। নিশ্চয়ই নিশ্চয়ই দাদা, তবে এত রাতে কোথা থেকে? রাত কই গো, এরা কলকাতার ছেলে, এই তো সবে সন্ধে। হারাধনদা পঞ্চাদার কানে কানে বললে, আজ ভর সন্ধেবেলা চৌধুরী বাড়ির ছাদে যা দেখলুম না, ওই মানে সেই, দেখলে একেবারে হাত পা সেধিয়ে যায়। পঞ্চায়েত চমকে উঠলো, চোখ বড় বড় করে বলল, বলো কি! তোমার গায়ে হাত দিয়ে বলছি, সচক্ষে দেখলুম। ওদিকে তখন গুড় পিঠে আর চা এসে হাজির হয়েছে। একধারে চা খেতে খেতে মৃগাঙ্ক বললে, শোনো, কাল সকালে চাটা খেয়েই কিন্তু আমরা যাচ্ছি। কোথায়? কোথায় আবার এমন সুযোগ ছাড়ে, বুঝতে পারছিস না কোথায়? যদিও ভয় কৌতূহল মেশানো একটা শিহরণ, নানা পরিকল্পনায় একরকম জেগেই রাত কাটলো। সকালে চাটা খেয়ে এক থলে মুড়ি, ছোলা ভাজা, পেঁয়াজ, লঙ্কা বেঁধে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। স্তূপাকার ধসে পড়া পোড়ো বাড়িটাকে কাছে গিয়ে দেখলে সত্যি গা শিউরে ওঠে। মনে হয় 1000 বছরের পুরনো একটা ইটের ধ্বংসস্তূপ, তার মধ্যে বট, অশ্বত্থ আর মোটা মোটা ঝুড়ি শেকড়ের জঙ্গল। চারিদিকে মাকড়সার জাল, বেশ বড় একটা খড়ির সাপের খোলস। ভেতরে ঢোকার কোনো রাস্তাই নেই। একটা গিরগিটি লাফ দিয়ে পালালো। ভাঙা ভাঙা পাঁচিল টপকে বাড়ির পেছন দিকটা যেতে পারা যায় বটে, সেখানে আগাছার বন তুলসীর ঝোপ। এগোতেই দেখি একটা প্রকাণ্ড সাপের খোলস। ভান্টু বললে, না রে, আর এগিয়ে কাজ নেই, ইটের স্তূপ, ঝোপ, তারপর জাত সাপের আস্তানা। মনটা দমে গেল। আশ্চর্য, এখানে রাতের অন্ধকারে, তারপর মেয়ে ছেলে, সাথে উঠবে কি করে? দিনের বেলাতেই টর্চ জ্বালাতে হচ্ছে। ভেতরে ভাঙা সিঁড়িটার কাছে যদিও অন্ধকার, কিন্তু বিশেষ নোংরা নয়। দোতলায় 1.5খানা ঘর, মানে অর্ধেকটা ভেঙে পড়েছে, খানিকটা বারান্দা। ভেবেছিলাম বাদুর, পেঁচা, চামচি কেটে ঘর নোংরা করে রাখবে, তা কিন্তু নয়। ঘরের কোণে গোটা 2-1 ছেঁড়া কম্বল। মৃগাঙ্ক হাতে ছড়িটা দিয়ে কম্বলগুলো উল্টে পাল্টে দেখল। কয়েকটা বিড়ির টুকরো, এক পাশে একটা ভাঙা ভার আর বন তুলসীর ভাঙা ডাল। কেউ যেন ওই ডাল দিয়ে ঘর পরিষ্কার করেছে। হামাগুড়ি দিয়ে সিঁড়ি ভেঙে আমরা গিয়ে উঠলাম ছাদে। রোদের মুখ দেখলাম।
ছাদের রেলিং ভেঙে কার্নিশের সঙ্গে মিশেছে। একদিকে খানিকটা ঘুলঘুলি দেওয়া পাঁচিল, সেখানে গিয়ে দাঁড়ালাম, যেখানে কাল রাতে একরা সেলো চুলে এক মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছিল। ছাদে জমাট ধুলোর স্তর নেই, কারো পায়ের ছাপও নজরে পড়ে না। রাতের কথা ভাবলে গা ছমছম করে। এককালে খুব নাম ডাক ছিল চৌধুরী বংশে। বড় ঘরের ব্যাপার, বাড়ির ছোট বউকে গলা টিপে মারা হয়, তারপর থেকে এই দুর্দশা। খবরের কাগজে ঢেলে মুড়ি, ছোলা ভাজা, লঙ্কা চিবোতে চিবোতে শান্তু বললে, কাল সকালে আমাদের সুরমানগরে মাছ ধরার কথা আছে, তার বদলে রাতটা যদি আমরা কাটাই এই রহস্যময় চৌধুরী বংশের পোড়ো বাড়িতে। সকলে উল্লাসে চেঁচিয়ে উঠল। বাড়ি ফিরে তোড়জোড় আরম্ভ হয়ে গেল। ভান্টু একটা সুখবর দিলে আমাদের সঙ্গে যাবে নকু। যা তাগড়া চেহারা, দিব্যি হাসি খুশি সাহসী। ইচ্ছে ছিল খানিকটা কার্বলিক অ্যাসিড সঙ্গে নেবার। দুর্ভাগ্যের বিষয়, কার্বলিক অ্যাসিড তো দূরের কথা, কার্বলিক সাবানও পাওয়া গেল না। টর্চ, তেল ভর্তি হ্যারিকেন, কুজো, কফি ভর্তি ফ্লাস্ক, কম্বল, তাস নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। মাঝখানে হ্যারিকেনটা রেখে সন্ধ্যে থেকে তাস চলছিল। রাত প্রায় 8:45। নকুর একাই বাসনগুলো নিয়ে নিচে গেল পুকুর থেকে ধুয়ে আনতে। হঠাৎ ঝনঝন করে বাসন করার শব্দ, সঙ্গে সঙ্গে একটা ভয়ার্থ আর্তনাদ। আমরা ছুটে গেলাম বারান্দায়, কিছুই দেখা গেল না। টর্চটা নিয়ে আমরা হুড়োমুড়ি করে নামলাম নিচে। বেশ খানিকটা দূরে ডুমুর গাছের গোড়ায় নকুর মুখ থুবড়ে পড়ে আছে, বাসনগুলো চারিদিকে ছড়ানো। আমরা তখনও ভেতরে। হঠাৎ যেন মনে হলো একটা মিশ কালো লিকলিকে মূর্তি, পরনে একটা সাদা থান, ঘোমটা দিয়ে নকুরের পা ধরে হিড়হিড় করে টানছে। বিস্ফারিত চোখে সেই দৃশ্য দেখে আমরা থমকে দাঁড়িয়ে পড়লাম। পিছন থেকে মৃগাঙ্ক ছুটে যেতেই একটা বিচ্ছিরি লাঠি ছিল। হাসতে হাসতে মূর্তিটা খালি পায়ে বিদ্যুৎ গতিতে জঙ্গলের মধ্যে উধাও হয়ে গেল। আমরা সকলে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। ঠিক সেই মুহূর্তে হঠাৎ ঝনঝন করে কেমন একটা শব্দ, মনে হলো শব্দটা এলো ওপর থেকে। টর্চটা নিয়ে হোঁচট খেয়ে কোনো রকম উপরে উঠে দেখি ঘরে ঘুটঘুট করছে অন্ধকার। বিস্ময়ের উপর বিস্ময়। টিমটিমে টর্চের আলো দেখি এক কোণে হ্যারিকেনটা উল্টে পড়ে আছে, চিমনিটা ভেঙে চুরমার। আরেকটু এগোতেই আরো স্তম্ভিত, বিছানা কম্বল জলে ভিজে একাকার। জলের কুজোটাও আছাড় মেরে ভেঙে দেওয়া হয়েছে। নিজের অজান্তে যে ভয়ে ঠকঠক করে হাত পা কাঁপে, নিজেই জানতাম না। মৃগাঙ্ক তারস্বরে চিৎকার করে উঠল, কি রে, ভয় পেলি নাকি? কারো মুখে কোনো কথা নেই। ভান্টু ধীরে ধীরে বলল, হ্যারিকেনটা লম্ফোর মতো জ্বালা যায় না? দি আইডিয়া, তাই করা হলো। সঙ্গে সঙ্গে ছুটলাম নিচে। নকুর তখনও মুখ থুবড়ে পড়ে আছে। ও বিশাল দেহটা টানা হেঁচড়া করে ওপরে নিয়ে এলাম। বাইরে মাঝে মাঝে পেঁচার ডাক, টানা হেঁচড়ার চোটেই বোধহয় নকুরের জ্ঞান ফিরে এসেছে। মৃগাঙ্কর মতো ছেলেও হতাশ হয়ে বলল, কিরকম আশ্চর্য দেখ, আমরা যখন ছিলাম না ঠিক তখনই হ্যারিকেনের কুজোটা আছাড় মেরে ভাঙা হলো। ভান্টু বললে, আমি কিন্তু আশেওড়া গাছের পেতনিকে নিজে দেখেছি। নকুর ঢোক দিলে বললে, ও কিন্তু আসলে আমার ধাইমা, গলায় দড়ি দিয়েছিল। মৃগাঙ্ক ভাঙা হ্যারিকেনটার কাছে গিয়ে হাত ঘড়িটা দেখলে, চ একবার ছাদ থেকে ঘুরে আসি। সকলেই মুখ চাওয়াচাই করলে। এই অবস্থা যে মৃগাঙ্ক আবার এরকম একটা প্রস্তাব করবে আশা করেনি। নকুর হাউ মাউ করে কেঁদে বলল, না দাদা, তাহলে আমি একেবারে মরে যাব। ভান্টু বললে, চ আমি যাব। মৃগাঙ্ক বললে, এইটাই আসল সময়। ঠিক হলো, নকুরকে নিয়ে ভান্টু থাকবে, মৃগাঙ্ক আর আমি লাঠি আর বর্ষা নিয়ে যাব ছাদে। নির্জন নিস্তব্ধ রাত, চারিদিকে জ্যোৎস্নার ফই ফুটছে। আমরা আবছা অন্ধকারে হাতড়ে হাতড়ে উঠলাম ছাদে। সামনে মৃগাঙ্ক, পিছনে আমি। দুপা এগিয়ে মৃগাঙ্ক থমকে দাঁড়ালো। সামনে চাইতে হঠাৎ যেন হৃদস্পন্দন বন্ধ হয়ে গেল। স্পষ্ট আলোতেও দৃশ্যটা যেন ঘোলাটে হয়ে ক্রমে অন্ধকার হয়ে গেল। দূরে পাঁচিলের শেষ প্রান্তে আমাদের দিকে পেছন ফিরে বসে আছে সেই মহিলা। একরাশ চুল হাওয়ায় উঠছে। হতচকিত থেকে কতক্ষণ দাঁড়িয়েছিলাম জানি না। হাত থেকে লাঠিটা আলগা হয়ে খসে পড়ল ছাতের ওপর ঠকাস করে। সঙ্গে সঙ্গে সে কান ফাটানো বিকট পেঁচার ডাক। তাছাড়া কিচ্ছু মনে নেই। যখন চৈতন্য ফিরে এলো দেখি মৃগাঙ্ক আমাকে শক্ত করে ধরে আছে। সামনে কোনো মূর্তিও নেই, ধুধু করছে খোলা ছাদ। ভাঙা দেওয়াল থেকে গোটা কয়েক ইট খসে পড়ার যে শব্দ, সেই রকম একটা শব্দ হলো।
আমাকে ছিঁড়ে মৃগাঙ্ক ছুটে গেল, পিছন পিছন আমিও গেলাম। কেউ কোথাও নেই। স্তূপাকার হয়ে ছাদের পাশে ভাঙা ইট আর প্রকাণ্ড বটের ডালপালার ঝুড়ি। নিঃশব্দে নেমে এলাম ঘরে। দেখলাম শক্ত করে ভান্টুর পা দুটো ধরে নকুর ঠকঠক করে কাঁপছে। দুজনেই ফ্যাল করে চেয়ে রইল আমাদের দিকে। আমি জীবনে কোনোদিন মৃগাঙ্ককে সিগারেট ধরাতে দেখিনি, এই প্রথম দেখলাম। নকুরের জন্য কেনা সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট মুখে পুরে আগুন ধরিয়ে 3 টানে পুরো সিগারেটটা শেষ করে দিলে। কিভাবে যে রাত কাটলো জানি না। ভোরবেলা উঠে দেখি কম্বল মুড়ি দিয়ে সকলে মরার মতো পড়ে আছে, কিন্তু মৃগাঙ্ক নেই। ভান্টু এদিক ওদিক চেয়ে ঝড়মড়িয়ে উঠে বসলো। সকলে ভয়ে ভয়ে চাওয়াচাই করলো, কারোর মুখে কোনো কথা নেই। হঠাৎ দেখি শীষ দিতে দিতে মৃগাঙ্ক এসে ঘরে ঢুকলো। এই কফি এলে আও। তাড়াতাড়ি ফ্লাস্ক থেকে সকলকে কফি দিলাম। সকলে জিজ্ঞাসা দৃষ্টিতে মৃগাঙ্কর দিকে চাইল, কি রে, কি আর প্রাণে বেঁচে গেছে বা তলপি দলপা গোটাও? কারো মুখে কোনো কথা নেই। কফির গ্লাসে চুমুক দিয়ে মৃগাঙ্ক বলল, আমি কিন্তু সহজে ছাড়ছি না। যে দিকে মহিলা কাল রাতে উধাও হয়েছিল সেখানে বটের ঝুড়িতে আটকে ছিল। মৃগাঙ্ক পকেট থেকে বার করলো একটা মেয়েদের পরচুলা।